আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি শোনা যায় ভাইয়া। তোমার প্রস্তুতি কেমন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, বাট ম্যাথটা ভালো না। ম্যাথ নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। ম্যাথ দিবে 10 মার্কের। আমি যেটা বলি, আমি প্রিপারেশন সময় যেটা করছি, আমি ম্যাথ হচ্ছে মানে টোটালি সময় দিইনি বললেই চলে। নামমাত্র শুধু এক্সামের আগে প্র্যাকটিস করেছি, কয়েকটা ম্যাথ হয়ে গেছে। এখানে হচ্ছে ম্যাথের বিষয়টা কি 10 মার্কের, তো এর জন্য বেশি টাইম নষ্ট না করা ভালো হবে। কারণ ম্যাথ আপনি যদি মনে করেন এতদিন যা প্র্যাকটিস করেছেন, এখন মনে করেন কোনো ম্যাথ প্র্যাকটিস করলেন না, ডেট এক্সাম দিতে যখন যাবেন, মনে করেন এই 1 সপ্তাহের মধ্যে কোনো ম্যাথ প্র্যাকটিস করেননি, এই 5-6 মাসের যা ম্যাথ প্র্যাকটিস করেছেন ওই প্রিপারেশন উপর নিয়েই হচ্ছে এক্সাম দিতে গেলেন, তাও আপনি 6টা পারবেন কমপক্ষে। ওরকম টাইপেরই ম্যাথ দিবে, আপনি 6টা পারবেন, এটা নিচে থাকেন। এখন আপনার যে প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন নিয়ে আপনি 5-6টা ম্যাথের অ্যান্সার করতে পারবেন, যদি 1 সপ্তাহের মধ্যে যদি টোটাল ম্যাথ প্র্যাকটিস না করেন। তার জন্য ম্যাথের জন্য হচ্ছে বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনাকে চিন্তা করতে হবে সাধারণ জ্ঞান, বিজ্ঞান, এগুলো নিয়ে বেশি ই করতে হবে, এগুলোর উপর বেশি ফোকাস দিতে হবে, যাতে এগুলো যাতে মার্ক বেশি তোলা যায়। এগুলো যদি মার্ক বেশি তোলা যায় তাহলে হবে। কিন্তু আপনি যদি এমন করেন যে এগুলো পিছনে সময় কম দিয়ে ম্যাথে দেখা যায় টাইম নষ্ট করলেন, তাহলে হবে না। আগে এগুলো ভালো করে শেষ করতে হবে, তারপরে সবশেষে যে ম্যাথকে প্রাধান্য দিতে হবে। মূল বিষয়টা কি বুঝতে জি পারছেন? ভাইয়া, জি ভাইয়া। তাই এই ম্যাথ নিয়ে হচ্ছে টেনশন করার দরকার না। আর আমি ম্যাথ যেগুলো দাগায় দিয়েছি, আর কয়েকটা হচ্ছে টপিক বাকি আছে, ওই টপিকে হচ্ছে আমি দাগায় দিব আজকে বাংলা। এই তো ক্লাস শেষ হওয়ার পরে আমি ম্যাথের হচ্ছে পড়া দিয়ে দিব। কালকে তো বাংলা আর হচ্ছে রসায়নের উপরে এক্সাম নিব। আর জি ভাইয়া। পরশু দিন না, 2 দিনই সময় দিতে হবে, ম্যাথে টাইম লাগে। তো আমি এই 2 দিন হচ্ছে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিব। আর আমার যে ক্লাসগুলো নিয়েছি ম্যাথে সেগুলো তো নিয়েছি, আর বাকি যেগুলো আছে ওগুলো রেকর্ড ক্লাস দিয়ে দিব। রেকর্ড ক্লাস দেখে যেগুলো বুঝতে পারলেন পারলেন, যেগুলো বুঝতে পারবেন না ওগুলো প্রবলেম সলভ গ্রুপে জিজ্ঞাসা করবেন। প্রবলেম সলভ গ্রুপে জিজ্ঞাসা করবেন, যে ম্যাথ প্র্যাকটিস করতে যে পারবেন না সেগুলো জিজ্ঞাসা করবেন। সেটা যদি দেখে মনে হয় আমার যে না, এটা ইম্পর্টেন্ট আছে, তাহলে আপনাকে সেটা সলভ করে দিব ক্লাসের মধ্যে। আর যদি যে ম্যাথটা দিয়েছেন ওই ম্যাথটা যদি দেখি না ইম্পর্টেন্ট না, করে শুধু সময় নষ্ট করা হবে, তাহলে আমি সেটা বলেই দিব, সমস্যা নেই। আর আমি যেগুলো দাগাই দিব সেগুলোর মধ্যে ম্যাথ বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এর বাইরে যদি ম্যাথ প্র্যাকটিস করেন সমস্যা নেই, আমি নিষেধ করবো না। তবে সেটা হচ্ছে দেখার বিষয় যে আসলে ম্যাথটা গুরুত্বপূর্ণ কি না, আসলে প্র্যাকটিস করে লাভ আছে কিনা। কারণ যে জিনিস প্র্যাকটিস করে লাভ নেই, সেই জিনিস করে তো টাইম নষ্ট করার কোনো মানে হয় না। এটাই জি ভাইয়া। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন? সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মানে যে সময়টুকুটা আছে এই সময়টুকুটার মধ্যে আপনার হচ্ছে কোন পড়াটা সব হচ্ছে কাজে লাগানো যায়। এখন যেগুলো কাজে লাগবে না সেগুলো যে সারাদিন রাত পড়াশোনা করেন, তাহলে কি লাভ আছে সে পড়াশোনায়? লাভ নেই। হ্যাঁ, যেটা কাজের সেগুলো হচ্ছে পড়তে হবে। অকাজের পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। অনেকে আছে সারাদিন রাত পড়াশোনা করে কিন্তু চান্স পায় না, কেন পায় না? এটা হচ্ছে কারণ। যেগুলো দরকার না সেগুলো নিয়ে পড়ে থাকে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বই পড়ে না, এটা একটা বিষয় হচ্ছে। শুধু গাইড পড়ে, কোচিং এ যে গাইড পাওয়া যায় সে গাইড পড়ে বাজারে। শুধু গাইড পড়লে কি আর চান্স হয়ে যায়? পাস করতে পারবেন, যাদের পাস করার টার্গেট তার শুধু ওই বাজারে ওই গাইড যে পাওয়া যায় নার্সিং প্রস্তুতির, সব সাবজেক্ট একসাথে থাকে। হ্যাঁ, ওইটা তখন পড়লে হয়ে যায়। কিন্তু ভালো রেজাল্ট করতে হলে, চান্স পাইতে হলে কিন্তু বই পড়তে হবে। আপনাদের তো বই দাগিয়ে দিয়ে আসছি, বই পড়ে আসছি। জি ভাইয়া। ওকে। আচ্ছা, আপনার তো হচ্ছে অন্যান্য গ্রুপে অ্যাড নেই, ওখানে হচ্ছে কিভাবে পড়ায়? ওরা কি মেন বই টই পড়ায়, নাকি ওই বাজার যে নার্সিং গাইড থাকে ওই গাইড বলে দেয় এগুলো এগুলো পড়বেন, যে ওইগুলো পড়ে এক্সাম এরকম কিছু নাকি? কিভাবে কি পড়ায় তো বলেন তো। ভাইয়া, আমার তো অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড নেই। অন্য কোনো গ্রুপে অ্যাড নেই? এমনি ফ্রি ট্রি নেয় না, না? অনেক জায়গায় তো দেখি গ্রুপে হচ্ছে পোস্ট দেয় যে ফ্রি ক্লাস না হবে, ফ্রি এক্সাম না হবে, অনেকে তো অ্যাড হয় কেউই দেখি। ফ্রি নেয় না হয়তো। আমি অ্যাড নাই, আমি দেখছি অনেক জায়গায়, বাট অ্যাড নাই। ও, শারমিনা,
পড়া কি পড়া থেকে নেই বলে ভাইয়া, পড়া পরে টাকা নেয় ও হ্যাঁ। তো আপনার হচ্ছে ফ্রি কেন হচ্ছে বলে, কারণ আগে তো স্টুডেন্ট কালেক্ট করতে হবে তাই না, নাহলে ফ্রি না বলে তো কেউ যে হচ্ছে নক করবে না বা অ্যাড হবে না। ফ্রিটা নেওয়া হয় জাস্ট হচ্ছে ফর্মালিটি বজায় রাখার জন্য, যে হ্যাঁ ফ্রি নিয়ে আপনি দেখলেন যে সে কিভাবে ক্লাস নিচ্ছে, কিভাবে পড়াচ্ছে, কিভাবে এক্সাম নিচ্ছে, জাস্ট এগুলো সম্পর্কে যাতে ধারণা হয়, এর জন্যই ফ্রি নেয়। দেন তারপরে হচ্ছে অনেকে আবার কি ফ্রিটাও প্রথম দিকে নেয় না। হ্যাঁ, ইনবক্সে গেলে বলে আগে ডিরেক্ট টাকার আগে চায়। হ্যাঁ, তো তাকে ফ্রি গুলো দেখবেন, ফ্রি সার্ভিসটা কেমন, তাহলে বুঝতে পারবেন যে পেড সার্ভিসটা আর কি কেমন হবে। ওরকম টাইপের নিতে হবে, ফ্রি দেখে জাস্ট যাচাই করার জন্য যে হ্যাঁ কেমন হচ্ছে ক্লাস নেয়, কেমন এক্সাম নেয়। কারণ ব্যাপারটা কি, সবারই কিন্তু সময়ের মূল্য আছে, কারণ সে কেন হচ্ছে নিজের টাইম নষ্ট করে ফ্রি ক্লাস নিতে যাবে, এটা একটা বিষয়। আর অনেকে আছে হ্যাঁ কিন্তু অনেকদিন ধরে ফ্রি ক্লাস নেয়, ফ্রি এক্সাম নেয়, কেন নেয় জানেন? কারণ তাকে স্টুডেন্ট অনেকগুলো কালেক্ট করতে হয়। কারণ স্টুডেন্ট ফ্রি না নিলে স্টুডেন্ট কিন্তু তার কালেক্ট হবে না। পরে একটা সময় ফি নিতে নিতে ওনার উপর সবার একটা আকর্ষণ থাকে বা থাকে। হ্যাঁ, তখন কিন্তু উনি স্টুডেন্ট কালেক্ট করতে পারে, অনেকে এরকম আছে। কিন্তু এখন আজকাল আমি যেটা দেখছি যে ম্যাক্সিমাম অনেক গ্রুপ আছে কিন্তু কাজের গ্রুপ নাই, বা দেখা যাচ্ছে অনেক বেসরকারি যারা হচ্ছে যতগুলো গ্রুপ আছে ম্যাক্সিমাম সব দেখেছি আমি হচ্ছে বেসরকারি নার্সিং এর স্টুডেন্টরা ক্লাস নেয় বা এক্সাম নেয়। আবার অনেকে এরকম আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা হচ্ছে ক্লাস নেয়, যারা কখনো নার্সিং অ্যাডমিশনের প্রিপারেশনই নেয়নি, এরা হচ্ছে আপনাদের হচ্ছে ক্লাস নেয়। আবার অনেকে আছে যারা আপনাদের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, তারা পর্যন্ত গ্রুপ খুলছে, যেটা আপনি হয়তো জানেন না। আপনাকে তো আর বলতে যাবে না সে নিজে থেকে যে আমি হচ্ছে আপনাদের সাথে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি। যারা এগুলো পড়ে না তারা কিন্তু কখনো বলে না সহজে যে আমি অমুক জায়গায় পড়ি, এই জায়গায় পড়ি, সেই জায়গায় পড়ি, বলে বলে না। কিন্তু এই গ্রুপ চালায় কিন্তু ঠিকই, কিন্তু গ্রুপে কি কখনো বলে আমি কোথায় পড়াশোনা করি, কি করি? বলে কি? খুব কমই দেখবেন, সচরাচর কোন গ্রুপে কিন্তু বলে না। অ্যাডমিনরা বলে? না ভাইয়া বলে না। জি না ভাইয়া। বলে না না কিন্তু যে সে ভাইয়া বলে কোথায় না। পড়াশোনা করে, বলে কখনো? বলে না। কিন্তু হ্যাঁ, যে দেখছে সরকারিতে পড়ে সে কিন্তু বলবে যে আমি অমুক জায়গায় পড়ি। কিন্তু বেসরকারিতে পড়লে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে কেউ কিন্তু আর নিজে থেকে বলবে না যতক্ষণ না আপনি জিজ্ঞাসা করবেন, নিজে থেকে বলবে না। আর আমি একটা জিনিস দেখেছি, স্টুডেন্টরা কখনো জিজ্ঞাসা করে না। জি ভাইয়া। আরে ভাই, আপনি যার কাছে পড়বেন সে কোথায় পড়াশোনা করে, কি করে, এটুটা তো আপনার জানার আছে। পার্সোনাল বিষয় জিজ্ঞেস না করেন, কিন্তু সে কিসে পড়াশোনা করে এটুটা তো জানতেই হয়। তো এখন এই শেষ মুহূর্তে বলে গেলে কোনো লাভ নেই, আপনাদের সামনে এক্সাম। এখন একটা কথা বলবো, আপনাদের হাতে যেটুকুটা সময় আছে সেটুকুটা কাজে লাগান, প্রপারলি কাজে লাগান। হ্যাঁ, এখন এই এক সপ্তাহ কিন্তু অনেক গোল্ডেন একটা মুভমেন্ট। এই এক সপ্তাহের মধ্যে যে ভালো করে পড়াশোনা করবে চান্সটা তারই হবে, মানে যে আগে থেকে মোটামুটি আর কি প্রিপারেশন এসেছে। এখন যদি এমন হয় যে আগে টোটালি কোনো তেমন প্রিপারেশন নাই, তাহলে এই এক সপ্তাহের মধ্যে কিছু হবে না। কিন্তু যে আগে থেকে মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছে, সে যদি এই এক সপ্তাহ যদি একটু ভালো করে পড়াশোনা করে, পুরো টাইমটাকে যদি কাজে লাগায়, তাহলে ইনশাল্লাহ তার জন্য চান্স হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, নার্ভাস হওয়া যাবে না। অনেকে হয় কি যে নার্ভাস হয়ে যায়, নার্ভাসের ঠেলায় অনেকে ভুলে যায় অনেক পড়া জানা যেসব ভুলে যায়। আবার অনেকে মনে হয় পরীক্ষা যত কাছে চলে আসবে মনে হবে যে আমি এতদিন যা পড়েছি সব ভুলে গেছি, মাথায় কিচ্ছু নাই, সবই ভুলে গেছি। তাহলে এতদিন ধরে কি পড়লাম, এখন তো দেখি মাথায় কিছুই নাই দেখি, এরকমটা কিন্তু মনে হবে। এরকমটা আপনাদের সময় যখন আমি ছিলাম তখন এরকম মনে জি হতো যে ধুর, ভাইয়া, এখন মাথায় তো একদম কিছুই মাথা নাই, থেকে বের হয়ে পরীক্ষায় তো হচ্ছে কিছুই যায়। পারবো না, এত পড়া। যখন একসাথে পড়তে যাবেন তখন দেখবেন যে অনেক পড়া, সব সাবজেক্ট যখন একসাথে পড়তে যাবে, কোনো সময় হয় কি যে আপনার তো একটা একটা করে সাবজেক্ট ধরে ধরে পড়তেন, একটা একটা অধ্যায় করে, তখন তো আর সবগুলো একসাথে পড়তেন না। কিন্তু এখন এই এক সপ্তাহ তো এখন সবগুলো একসাথে পড়তে হবে। তো এই যখন এই একসাথে যখন সবগুলো একসাথে পড়তে যাবেন তখন জগা খিচুড়ি পেকে যাবে, তখন অনেক কিছু মনে হবে যে মাথায় নাই, ভুলে যাচ্ছি, হ্যান ত্যান এগুলো মনে হবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার মাথায় ঠিকই আছে, কিন্তু ওটা মনে হবে তাই। কিন্তু যখন আপনি যেগুলো পড়েছেন ওর মধ্যে যদি আপনার পরীক্ষায় যদি কোনো কোশ্চিন হয়, তাহলে আপনার মাথা যদি ঠান্ডা থাকে, আপনি যদি নার্ভাস না থাকেন, তাহলে অ্যান্সার করতে পারবেন। এখন মনে হবে যে না আমার কিছুই মাথায় নাই, কিন্তু পরীক্ষা হলে যখন কোশ্চিন দেখবেন সেই কোশ্চিনের অ্যান্সার যদি আপনার আগে থেকে পড়া থাকে, তাহলে অবশ্যই সেই কোশ্চিনের অ্যান্সার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তার জন্য পড়তে থাকেন, জি যতই মনে ভাইয়া। হোক যে আমার মনে হচ্ছে কিছু মনে নাই, কিন্তু কোশ্চিন যখন দেখবেন তখন মনে পড়ে যাবে। এটাই, এর জন্য পড়তে হবে। এখন মনে হলেও, এটা মনে হলেও পড়তে হবে। কোশ্চিন দেখলে তখন বা অপশন যখন দেখবেন, অপশন দেখলে কোশ্চিন দেখলে তখন মাথায় চলে আসবে, যদি সেটা পড়া থাকে তো। হুম, তার জন্য এই নয়, এই নিয়ে ভয় পাওয়া যাবে না।
এটা সবারই মনে হয়। আর নার্ভাস হওয়া যাবে না যে এত এত স্টুডেন্ট, আমার কি চান্স হবে, হ্যান ত্যান, এসে রিল্যাক্স মোডে এক্সাম দিবে, রিল্যাক্স। আমি যখন হচ্ছে প্রথম সরকারিতে এক্সাম দিই, যদিও নার্ভাস ছিলাম একটু, হ্যাঁ, নার্ভাস তো থাকবে, এটা তো স্বাভাবিক। যতই বলি যে নার্ভাস হওয়া যাবে না এসে, কিন্তু যখন অনেকগুলো স্টুডেন্ট দেখবেন বা পরীক্ষার হলে যাবেন, তখন কিন্তু নার্ভাস লাগবে, আমারও কিন্তু নার্ভাস লাগতো। দেন যখন আমি চান্স পেয়ে গেলাম, দেন তখন হচ্ছে আবার ভাবলাম যে বিএসইউতে এক্সাম দিই, দেখি। বিএসইউতে আমার আশা ছিল না, কারণ বিএসইউতে একটু টাফ সরকারের তুলনায় চান্স পাওয়া। তারপরে ভাবলাম যে সরকারিতে তো হয়ে গেছে, একটু রিল্যাক্স মোডে এক্সাম দিই, হলে হলো, না হলে না হলো, একটা তো সিট হয়েই আছে আমার। হ্যাঁ, চান্স হলে হলো, না হলে না হলো, সমস্যা নাই। হ্যাঁ, দেন তখন হচ্ছে রিল্যাক্স মোডে এক্সাম দিয়েছি, যার কারণে এখানেও চান্স হয়ে গেছে, দুই জায়গায় চান্স হয়ে গেছে। তো এরকম রিল্যাক্স মোডে এক্সাম দিতে হবে, এটা। আহ, পরীক্ষার হলটা দেখলেই গলা শুকিয়ে যায়। আপনি সেকেন্ড টাইমার নাকি? তবে এখন যদি সেকেন্ড টাইমার হয়ে থাকে, তাহলে এখন তো গলা শুকানোর কথা না, যেহেতু আগে থেকে এক্সপিরিয়েন্স প্রাপ্ত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মূল ভাইয়া টপিকে। এক্সামের আগের দিন রাতে কি পড়বো? এক্সামের আগের দিন রাতে কিছু পড়ার দরকার নাই, ঘুমাবেন, পর্যাপ্ত ঘুমাতে হবে। কারণ এক্সামের আগের দিন যদি রাতে হচ্ছে রাত জেগে পড়েন, ওই সময়টুকুটা যদি পর্যাপ্ত না ঘুমান, তাহলে এক্সাম হলে যে কিন্তু সমস্যা করবে। কারণ এতদিন পড়াশোনা করে আসলেন, ওই এক্সামের আগের দিন রাতে কি পড়ে একদম শেষ করে দিবেন বলেন তো? এতদিন পড়াশোনা করে আসলেন, তাহলে সেগুলো কি কোনো কাজের না? অবশ্যই কাজের। ওই একটা দিন আগের দিন রাতে পড়ে আহামরি কিছুই হবে না, বুঝতে পেরেছেন? ওই দিন রেস্ট জি নিতে হবে, ভাইয়া। পর্যাপ্ত ঘুমাতে হবে। যদি পর্যাপ্ত ঘুম না হলে পরীক্ষা হলে যে সমস্যা হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে। পরীক্ষার আগের দিন রাতে হচ্ছে যত কম পড়া যায়, যত বেশি ঘুমানো যায়, তত ভালো। যা পড়ার এখন পরে কমপ্লিট করো, পরীক্ষার আগের দিন রাত কেন, ওই সময় ঘুমাবে। জি রিল্যাক্স ভাইয়া। মোডে এক্সাম দিতে পারে না, ঘুম ঘুম নিয়ে পরীক্ষা দিতে গেলে তখন বুঝতে পারবে, তখন আরো সমস্যা। ওকে, ঘুম ঘুম নিয়ে চোখে হচ্ছে পরীক্ষাতে যাওয়া যাবে না, পর্যাপ্ত ঘুমাতে হবে পরীক্ষার আগের দিন। তো কিন্তু আমরা কোনটা কাজটা করি, পরীক্ষার আগের দিন রাতে বেশি পড়তে যাই, সে এই ভুলটা করা যাবে না। আর আপনার হচ্ছে পরীক্ষার হলে যা অ্যাডমিট কার্ড, কলম, এগুলো সব, পেন্সিল রাবার এগুলো নিয়ে যাবেন। পেন্সিল রাবার শুধু ম্যাথের ইয়াতে নিয়ে গেলেই হবে, তো টাপ টাপ করা লাগে তো, কোনো ইয়াতে তো লাগে না পেন্সিল রাবার। ম্যাথের তিনটাই নিয়ে যাবেন তাহলে হবে। আর যারা হচ্ছে বিএসসি স্টুডেন্ট আছেন তারা, ও, এটা তো অ্যাডমিশন তো সব একসাথে, সরি, পেন্সিল তো নিয়ে যেতে হবে। এইসব নিয়ে দেয় না ভাইয়া, রেখে দেয়। কে রেখে দেয়? আন্দাজে রেখে দেয় না, আপনার কাছে আপনার কাছে রাখবেন, কে রাখতে যাবে? আপনি হচ্ছে রাগ করবেন না, স্যাররা এখন এক এক জায়গায় এক এক হল, এক এক হলে এক এক সিস্টেম। অনেক সময় এক এক বিভিন্ন ধরনের বিভিন্ন টিচার থাকে তো, হ্যাঁ। সো আপনি পেন্সিল রাবার নিয়ে যাওয়ার কাজ নিয়ে যাবেন, বলবেন কিছু বললে যে আমার হচ্ছে রাগ করতে হবে ম্যাথ, এই জন্য হচ্ছে পেন্সিল রাবার নিয়েছি, শেষ। পেন্সিল দিয়ে তো আর হচ্ছে আপনি করতে যাবেন না, ভরাট পূরণ করবেন না, আপনি করবেন কলম দিয়ে। পেন্সিলটা শুধু রাফের জন্য নিবেন, এটাই। আবার ভুল করে পেন্সিল দিয়ে আবার হচ্ছে পূরণ করেন না, তাহলে লাভ নেই, কম্পিউটার সেটাকে রিড করবে না, আলটিমেটলি জিরো পাবে পেন্সিল দিয়ে পূরণ করলে। কালো কলম দিয়ে করতে হবে, কোনো কালারিং পেনও ইউজ করা যাবে না, একদম কালো কলম। কোনো জেল পেনও ইউজ করা যাবে না, কোনো কালার পেন ইউজ করা যাবে না, কোনো পেন্সিল ইউজ করা যাবে না, একদম কালো যে নর্মাল পেন, সেটা দিয়ে গোল পূরণ করতে হবে, নইলে বাতিল হয়ে যাবে খাতা। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর যখন রোল টোল পূরণ করবেন তখন খেয়াল রাখবেন, রোল, নাম এগুলো বসানোর সময়। হুম, ওকে, ঠিক আছে। তো কারক কি? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে। একটা বাক্যে তো ক্রিয়াপদ থাকে, হ্যাঁ, কর্তা থাকে, কর্ম থাকে, এ পদগুলো থাকে। তো ক্রিয়াপদের সাথে বাক্যে আরো যে অন্যান্য পদগুলো আছে, সেইগুলোর সাথে যে সম্পর্কটা হয়, সেটা হচ্ছে কারক। তো আমরা হচ্ছে ডিটেলসে যাই, আমরা প্রথমে বেসিক গুলো দেখি, হ্যাঁ।
কারক আহামরি কঠিন কিছু না, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। ক্রিয়াকে কিভাবে কে কিভাবে প্রশ্ন করলে কি কিসের দ্বারা, এরকম মানে প্রশ্ন করার মাধ্যমে আমরা কি উত্তর পেলে সেটা বুঝবো কোন কারক, সেটা এখন আমরা দেখি। যদি কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয়, কাকে, ক্রিয়াকে, কাকে ক্রিয়াকে, ক্রিয়াকে যদি আমি কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি কারক, কর্তৃকারক। কর্মকারক কোনটা, ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কোন কারক, কর্মকারক। আর করণকারক কোনটা, আমরা যদি ক্রিয়াকে কিসের দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে করণকারক। সম্পাদন কারক কোনটা, আমরা ক্রিয়াকে যদি কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কারক, সম্পাদন কারক। অপাদান কারক কোনটা, কি হতে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেটা অপাদান কারক। আর অধিকরণ কারক, কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। কাকে, এই যে প্রশ্নগুলো করব, কাকে প্রশ্ন করব বলেন তো, ক্রিয়াকে, কাকে, ক্রিয়াকে। ক্রিয়াকে, ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কারক হবে। এখন কোনটা কোন কারক সেটা এই কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, কোন কোশ্চেন করলে কোন উত্তর পাচ্ছি সেটার উপর। হ্যাঁ, তো আমরা হচ্ছে দেখি, যেমন মনে করেন এখানে লেখা আছে নাহিদ বই পড়ে, এটা হচ্ছে নিচে আন্ডারলাইন করে দিয়ে এখন কোশ্চেন করবে আপনাকে পরীক্ষায় যে এই নাহিদ এটা হচ্ছে কোন কারক। তো এখানে হচ্ছে ক্রিয়া কোনটা বলেন তো, নাহিদ বই পড়ার মধ্যে ক্রিয়া মানে হচ্ছে কাজ, কোনটা দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে, ভার্ব কোনটা এখানে, বই পড়ে। হ্যাঁ পড়ে। হ্যাঁ বই পড়ে, অর্থাৎ পড়াটা হচ্ছে কি ভার্ব, ক্রিয়া। তো এখন আপনি কোশ্চেন করেন, হ্যাঁ কে পড়ে, কে পড়ে, ক্রিয়াকে কোশ্চেন করেন কে পড়ে, তাহলে নাহিদ আমরা উত্তর কি পড়ে। পাচ্ছি, নাহিদ পড়ে, নাহিদ, নাহিদ বই পড়ে, তাই না? তাহলে এখানে কে দ্বারা প্রশ্ন করলে যে আমরা উত্তর পাচ্ছি সেটা কি কারক, কর্তৃকারক। এই যে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা কি কারক, কর্তৃকারক। এখানে একটা জিনিস এখানে হচ্ছে বোঝার বিষয় আছে, এটা পরে আমি দেখাবো। এই যে কর্মতেও আছে কাকে, আবার সম্প্রদানেও আছে কাকে। এবং কাকে দ্বারা এক প্রশ্ন করলে যে উত্তরটা পাবো এটা কি কর্মকারক হবে না সম্প্রদান কারক হবে, এটা আমরা পরে আলোচনা করব। আর বাকি তো সব আলাদা আলাদা, এগুলো তো দেখলে এমনি বুঝতে পারবেন। শুধুমাত্র এই দুটার মধ্যে যা মানে গন্ডগোল হবে আর কি, এটা কর্ম আর হচ্ছে সম্প্রদান। তারপরে হচ্ছে নাহিদ ড্যাশ পড়ে, আর এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে আমি যদি ওই ক্রিয়াকে কোশ্চেন করি যে কি পড়ে, নাহিদ কি পড়ে, তাহলে আমরা উত্তর পাচ্ছি বই। কি, বই পড়ে। তাহলে আন্ডারলাইন যেটা করা সেটা উত্তরটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি জানি যে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কি কারক, কর্মকারক। কর্মকারক। এটা কি কারক, কর্মকারক। তাহলে এখানে হচ্ছে বইটা কি কারক হবে বলেন তো, কর্মকারক। কর্মকারক হবে। কারণ আমরা ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা বই পাই, যে কি পড়ে, বই পড়ে, নাহিদ কি পড়ে, বই পড়ে। এবার দেখুন ড্যাশ জমি চাষ করে, দেখো লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে কিসের দ্বারা জমি চাষ করা হয়, কোন উপকরণ দিয়ে জমি চাষ করা হয়, লাঙ্গল না ট্রাক্টর, কোন উপকরণ দিয়ে, লাঙ্গল দ্বারা না, লাঙল। হ্যাঁ তাহলে কোনো কিছু দ্বারা বা কোনো উপকরণ দিয়ে যদি কোনো কিছু করি আমরা, তাহলে সেটা কোন কারক হবে, করণ কারক। এই যে কিসের দ্বারা, করণকারক। কিসের দ্বারা যদি প্রশ্ন করি ক্রিয়াকে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে করণ কারক। তাহলে আমরা ক্রিয়াকে বলি এই জমি চাষ করা, এটা কি, এটা হচ্ছে ক্রিয়া, তাই না? তা আমি যদি জিজ্ঞেস করি কিসের দ্বারা জমি চাষ করা হয়, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি লাঙ্গল দ্বারা। তাহলে এখানে লাঙ্গলটা কি, করণ কারক। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার, জি ভাইয়া। রেসপন্স করতে হবে সবাইকে। এখন দেখুন ড্যাশ গাছ থেকে পাতা পড়ে, তাহলে কি হতে পাতা পড়ে, পড়াটা এখানে হচ্ছে পাতা পড়াটা কি ক্রিয়া, পড়াটা হচ্ছে কি ক্রিয়া। তাহলে কি হতে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তাই না? তাহলে তাহলে কি হতে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা কি কারক, অপাদান কারক। তাহলে এখানে হচ্ছে গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে এটা কি কারক বলেন তো, অপাদান। অপাদান কারক, এটা হচ্ছে অপাদান কারক। ওকে, এরপর হচ্ছে একটা দেখি, নাহিদ স্কুলে যায়,
যাওয়াটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে এখন প্রশ্ন করেন নাহিদ কোথায় যায়, কোথায় যায়? স্কুলে। স্কুলে, তাই না? তাহলে এখানে স্কুলটা কোন কারক বলেন তো? অধিকরণ কারক। কারণ কি? অধিকরণ। কোথায় যারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কি অধিকরণ কারক। তাহলে আমরা কোথায় যদি যারা প্রশ্ন করি তাহলে কি উত্তর পাচ্ছি? পাচ্ছে। কিন্তু কোথায় যায় নাহিদ? স্কুলে যায়, তাহলে আমরা উত্তর পাচ্ছি স্কুলে। সো এটা কি কারক? স্কুল, এটা কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ। তাহলে আমরা কারকের বেসিকটা জানলাম, হ্যাঁ একদম বেসিক। আর একটু আমরা গভীরে যাব। এবার হচ্ছে বিভক্তির বিষয়টা। এখন কোশ্চেনে এরকম যে শুধু যে জিজ্ঞেস করবে যে কোন কারক তা কিন্তু না, অনেক সময় জিজ্ঞেস করতে পারে কোন কারকে কোন বিভক্তি, এটা কিন্তু কোশ্চেনে করতে পারে। তাই আমরা বিভক্তিটাও দেখি। তো বিভক্তি কয় ধরনের আছে? 7 ধরনের বিভক্তি আছে। সরি, বিভক্তি 2 প্রকার। 7 ধরনের, হ্যাঁ। তো আমরা যদি প্রথমা বিভক্তি দেখি, এখানে প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য, মানে এখানে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। বিভক্তি যুক্ত ছাড়া যে শব্দটা থাকবে সেটা হচ্ছে প্রথমা বিভক্তি। আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, কোন শব্দের সাথে যদি কে বা রে যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কি? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। আর যদি কোনো শব্দের সাথে দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে তৃতীয় বিভক্তি। আর চতুর্থী বিভক্তি কে রে। কে রে জন্য নিমিত্তে। এটা দ্বিতীয় বিভক্তি, কে রে হলো চতুর্থ বিভক্তির ক্ষেত্রেও কে রে। তাহলে এখন কিভাবে বুঝবে কোনটা দ্বিতীয় বিভক্তি কোনটা চতুর্থ বিভক্তি? সেই ওটা যদি আপনার সম্প্রদান কারক হয়, সম্প্রদান কারক হলে তাহলে বুঝে নিবে সেটা চতুর্থ বিভক্তি। আর সম্প্রদান কারক যদি না হয়ে থাকে, তখন যদি কে রে থাকে তাহলে সেটা দ্বিতীয় বিভক্তি। শুধুমাত্র সম্প্রদান কারকের ক্ষেত্রে কে রেটা চতুর্থ বিভক্তি হবে। আমরা যখন উদাহরণ দেখবো তখন এটা আরেকটু ডিটেইলসে বুঝতে পারবো। এবার আসি আমরা পঞ্চমী বিভক্তি। হতে, থেকে, চেয়ে, কোন শব্দের সাথে যদি হতে, থেকে, চেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি বিভক্তি? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী। আর ষষ্ঠী বিভক্তি, কোন শব্দের সাথে যদি র বা এর থাকে তাহলে সেটা কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। আর সপ্তমী বিভক্তি কোনটা? কোন শব্দের সাথে এ উচ্চস্থ তে যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে এখানে দেখুন আমরা হচ্ছে দেখি নাহিদ বই পড়ে, এখানে নাহিদটা আন্ডারলাইন করা আছে। তো নাহিদের সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়েছে? নাহিদের সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয়নি। শূন্য এটা বিভক্তি। হচ্ছে কি? প্রথমা বিভক্তি। এটা হচ্ছে প্রথমা বিভক্তি। এখানে কি নাহিদ বই পড়ে, এখানে বইয়ের নিচে হচ্ছে আন্ডারলাইন করা। বইয়ের সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়েছে? নাই। না ভাইয়া। কোনো কিছু বিভক্তি যুক্ত নাই। তার মানে এখানে হচ্ছে বইটা হচ্ছে প্রথমা বিভক্তি। হ্যাঁ, তারপরে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, এখানে হচ্ছে দ্বারা বিভক্তি যুক্ত করেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা দেখি দ্বারা দিয়া কর্তৃক হলে শব্দের সাথে শব্দের সাথে দ্বারা দিয়া কর্তৃক থাকলে সেটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। তার মানে এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি। তারপর ভিখারিকে, ভিখারিকে কি দাও? ভিক্ষা দাও। তাহলে কাকে ভিক্ষা দাও? ভিখারিকে ভিক্ষা দাও। হ্যাঁ, তাহলে এই যে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাচ্ছি, হ্যাঁ দেওয়াটা হচ্ছে কি? এখানে ক্রিয়া, দেওয়াটা হচ্ছে ক্রিয়া। তো কোশ্চেন করেন ক্রিয়াকে কাকে দাও? ভিখারিকে। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা কি হচ্ছে? সম্প্রদান কারক। এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু যেটা আমি একটু আগে বলছিলাম যে যে কর্মকারক হয় আবার সম্প্রদান কারকও হয়। কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা। তাহলে এখন কিভাবে বুঝবো যে কোনটা কর্মকারক আর কোনটা সম্প্রদান কারক? সম্প্রদান কারক বলতে কি? সত্য ত্যাগ করা। অর্থাৎ যাকে আপনি কোনো কিছু দিবেন কিন্তু তার বিনিময়ে তার কাছ থেকে কোনো কিছু নিবেন না। যেমন এই যে ভিখারিকে যে ভিক্ষা দিচ্ছেন, বিনিময়ে তার কাছে কি কিছু নেন ভিখারির কাছ থেকে? একেবারের জন্য দিয়ে দেন না, না। একেবারের জন্য টাকাটা দিয়ে দেন। এমন তো না যে আপনি ভিখারিকে টাকা দিলেন এর বিনিময়ে কিছু নিবেন ভিখারির কাছ থেকে, এরকম তো কিছু না। যেমন আপনি দোকানে গেলেন একটা জিনিস কিনলেন, বিনিময়ে কি দিলেন? টাকা দিলেন, তাই কিনা? এমনি এমনি তার টাকা দিবেন না, তাই কিনা? আবার মনে করেন আপনি হচ্ছে ধোপাকে কাপড় দিলেন, কাপড়টা কাচার জন্য, দেন কাপড় কাঁচা হয়ে গেলে আপনি ধোপা কাছ থেকে কাপড়টা ফেরত নিয়ে নেবেন, নাকি একেবারে যেন ধোপাকে কাপড়টা দিয়ে দিলেন, এরকম কিছু? তা কিন্তু না। আপনি কাপড়টা কি আবার ফেরত নিবেন ধোয়া শেষ হয়ে গেলে, তাই না? হ্যাঁ, তাহলে ওটা কিন্তু সম্প্রদান কারক না। বাট
এইটা হচ্ছে কি সম্প্রদান কারণ, কারণ ভিখারিকে ভিক্ষা কিন্তু একেবারে জন্য দিয়ে দিচ্ছেন। তাহলে এই যে সম্প্রদান কারণ, তা কাকে দ্বারা প্রশ্ন করে যদি সত্য ত্যাগ যদি বুঝায় তাহলে সেটা সম্প্রদান কারণ, আর সত্য ত্যাগ করা যদি না বুঝায় তাহলে সেটা কি কারক হবে? কর্মকারক হবে। কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো, তাহলে কখন কাকে দ্বারা প্রশ্ন করলে সম্প্রদান কারক হবে আর কখন কর্মকারক হবে, সবাই ক্লিয়ার? যেমন জি ভাইয়া। কাপড় দাও, সম্প্রদান তাহলে এখানে ধোপাকে, এটা কিন্তু কর্মকারক। কাকে কাপড় দাও? ধোপাকে কাপড় দাও। ধোপাকি ধোপাকে। তাহলে এই যে কাকে দ্বারা প্রশ্ন করে যে আমরা উত্তরটা পাচ্ছি, এটা কিন্তু সম্প্রদান কারক না, এটা কিন্তু কর্মকারক। আর এই ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে উত্তর পাচ্ছি ঠিকই, তবে এটা হচ্ছে সম্প্রদান কারক। তাহলে কর্মকারক আর সম্প্রদান কারকের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোন বিভক্তি যুক্ত হয়েছে? ভিখারির সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? ভিখারির সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? চতুর্থী, সম্প্রদানে তো চতুর্থী হয়। হ্যাঁ, সেটা তো জানলাম। কোন বিভক্তি? বিভক্তিটা বল। চতুর্থ তো বিভক্তি। কে কে? কে কে শব্দটা কে? যুক্ত হয়েছে, তাই না? বিভক্তি। ভিখারির সাথে কোন শব্দ যুক্ত হয়েছে? কে। তাহলে কে কে? রে, কে রে, এটা হলে কি হয়? দ্বিতীয় বিভক্তি হয়, চতুর্থ বিভক্তিও হয়। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে যেহেতু সম্প্রদান কারক বোঝাচ্ছে, তার জন্য দ্বিতীয় বিভক্তি হবে না, হবে কি? চতুর্থ বিভক্তি। তাহলে এই এই কনসেপ্টটা চতুর্থী কখন বুঝবেন দ্বিতীয় বিভক্তি আর কখন চতুর্থ বিভক্তি? শুধু সম্প্রদান কারকের ক্ষেত্রে চতুর্থ বিভক্তি হবে, অনলি সম্প্রদান কারকের ক্ষেত্রে। আর বাকি অন্যান্য শব্দের সাথে যদি কে রে যদি যুক্ত থাকে, শব্দ যুক্ত থাকে শব্দের শেষে কে রে, কিন্তু সেটা সম্প্রদান কারক বোঝাচ্ছে না, তাহলে কোন বিভক্তি হবে তখন? দ্বিতীয় বিভক্তি। আর যদি এমন দ্বিতীয় হয় যে সেটা সম্প্রদান কারক বোঝাচ্ছে এবং সেই শব্দের সাথে কে রে যুক্ত আছে, তখন চতুর্থ বিভক্তি হবে, ওটা কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে না। তাহলে এই বিষয়টা কি জি ভাইয়া। ক্লিয়ার সবাই, এই কনসেপ্টটা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। তারপরে এখন দেখুন, গাছ থেকে পাতা পড়ে। তো এটা তো আমরা দেখলাম যে কোনো কিছু হতে যদি কোশ্চেন করা হয় যে কোথা হতে আহ, পড়ে বা কোথা হতে যদি ক্রিয়াকে যদি প্রশ্ন করে যে উত্তর পাবো, সেটা অপাদান কারক। কিন্তু এখানে হচ্ছে আহ গাছের সাথে কোন শব্দ যুক্ত হয়েছে? থেকে, তাই না? থেকে যুক্ত থেকে হয়েছে, তাহলে বিভক্তি থেকে যে পঞ্চমী বিভক্তিটা যুক্ত হলো, হতে থেকে চে, হতে থেকে চে হলে কোন বিভক্তি পঞ্চমী হয়? বিভক্তি পঞ্চমী বিভক্তি। তাহলে এটা অপাদান কারকের পঞ্চমী। পঞ্চমী বিভক্তি, তাই না? এটা অপাদান কারকের পঞ্চমী বিভক্তি। তারপরে নাহিদ স্কুলে যায়, নাহিদ কোথায় যায়? স্কুলে যায়। তাহলে স্থান বোঝাচ্ছে, কোথায় দ্বারা স্কুলে প্রশ্ন যাই করে উত্তর পাবো, সেটা হচ্ছে অধিকরণ কারক। এখন এখানে কোন বিভক্তি যুক্ত আছে? স্কুলের সাথে কোন বিভক্তি যুক্ত আছে এ বলেন তো? বিভক্তি এ এ বিভক্তি, তাই না? বিভক্তি স্কুল যোগ এ, স্কুলে, তাই না? স্কুল যোগ এ, স্কুলে না? জি ভাইয়া। স্কুল যোগ এ, এ বিভক্তি যুক্ত হলে তখন স্কুলে, স্কুলে, তার মানে এখানে কি যুক্ত আছে? এ বিভক্তি যুক্ত হয়েছে, তাই না? তাহলে এ সপ্তমী বিভক্তি মানে কি? এটা কোন বিভক্তি? এ, এ যে যুক্ত হলো, সব এটা কোন বিভক্তি? সপ্তমী সপ্তমী বিভক্তি। তাহলে এই যে দেখো সপ্তমী বিভক্তি, এ উচ্চস্ততে এ অন্তস্থ কোন কোন শব্দের শেষে যদি এগুলো থাকে বিভক্তি, তাহলে সেটা কোন বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি। সপ্তমী আর একটা জিনিস মনে রাখবে সবসময় যে অপাদান অধিকরণ কারকের সাথে ম্যাক্সিমাম টাইম সপ্তমী বিভক্তি যুক্ত হয়, আর সর্বপ্রধান কারকের ক্ষেত্রে ম্যাক্সিমাম চতুর্থী বিভক্তি যুক্ত হয়। চতুর্থী এটা সবসময় মাথায় রাখবেন, তাহলে হবে। সম্প্রদান কারকের ক্ষেত্রে অলওয়েজ চতুর্থ বিভক্তি থাকে, আর অধিকরণ কারকের সাথে অলওয়েজ সপ্তমী বিভক্তি থাকে। তার মানে যে সবসময় এটাই থাকবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই, এটাই 90%, 90%। তাহলে যতটুকু পড়ালাম সবাই ক্লিয়ার? বিভক্তিটা ক্লিয়ার সবাই? জি 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 ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওকে। আমার যদি বলতে চান যে ভাই আপনার সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট কোনটা ছিল, তাহলে আমি বলবো হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ আমার হচ্ছে স্কুল লাইফ থেকে সবচেয়ে বিরক্তিকর সাবজেক্ট। হ্যাঁ, জি ভাইয়া, স্কুল অনেক বিরক্তি। বাংলা ব্যাকরণ হচ্ছে, তা তো এখন বাংলা ব্যাকরণটা বুঝি, আমরা থেকে পড়াতে পড়াতে চর্চা এসেছে, কিন্তু স্কুল লাইফে যখন আমি ছিলাম তখন বাংলা ব্যাকরণে কিছুই বুঝতাম না আগে মাথায়। দূর, কোনো মতে এমসিকিউ আন্দাজে দাগাতাম, কিছু লেগে গেলে লাগতো, না লাগতো না লাগতো। আমি কি করতাম, ওই রিটেন অংশ থাকে না, রচনা, ভাব সম্প্রসারণ, এগুলো না বেশি মার্ক তুলতাম। হ্যাঁ, কারণ আমি জানি যে বাংলা ব্যাকরণ আমি কিছু পাই না,
আন্দাজে কিছু এমসিকিউ দাগাবো, এমসিকিউ খারাপ হবে, তখন এগুলো থেকে মার্ক তুলতাম রিটেন থেকে। বুঝতে পারছেন? কিন্তু যখন আমি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন তো ভাবলাম এখন তো আর রিটেন নাই যে আমি স্কুল লাইফের মতো রিটেন ফাঁকি দিয়ে আসে রিটেনে চালাই দিব। সেই সুযোগ তো আর নাই। এই জন্য আর কি তখন থেকে একটু ভালোভাবে আর কি পড়াশোনা শুরু করছি। এটাই। বুঝতে পারছেন? তাহলে আমারও জি এইগুলো ভাইয়া। বিরক্তি লাগে, মাথা মাথা গরম হয়ে যায়। আর আরেকটা যদি বলেন যে বিরক্তিকর কোনটা, সেটা হচ্ছে আমি বলবো সাধারণ জ্ঞানের হচ্ছে সাল মনে রাখা, আর এই ইতিহাস পাতিহাস। কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট, তো ইতিহাস তো আমাদের মনে করেন তেমন অতটা পড়া থাকে না। সাধারণ জ্ঞানে তো মনে করেন এই ইতিহাস পাতিহাস পড়া লাগে। যারা আর্টসের স্টুডেন্ট ওদের তাও যে সাবজেক্ট গুলো থাকে ওগুলোর ইতিহাসের কিছু ছোঁয়া আছে, ইতিহাস সম্পর্কে তাদের কিছুটা হলেও জ্ঞান থাকে। কিন্তু যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট ওদের তো মনে করেন এই ইতিহাস সম্পর্কে অতটা আইডিয়া থাকে না। যার কারণে এই সাধারণ জ্ঞান আমার তখন বিরক্তিকর সাবজেক্ট ছিল। যখন ইতিহাস পড়তাম, হ্যাঁ, তখন আমার মাথা খুব গরম হয়ে যেত। কোনটা কার ছেলে, কে কোন সালে মারা গেছে, তারপরে এই ধর্মপাল কোনটা সেন, হ্যাঁ, এইসব জিনিস নিয়ে হচ্ছে আমার মাথা টাথা গরম হয়ে যেত। কিন্তু কি করার ছিল, এখন চান্স তো পাওয়া লাগবে, পড়তে হবে, তাই পড়েছিলাম। এটা আপনাদের কেমন লাগে? খুবই ভালো বিরক্তিকর। লাগে। বঙ্গবন্ধু একবার রবীন্দ্রনাথ পড়ি সাধারণ আর জ্ঞান বার বই ভালোই লাগে। পড়ি। কারণ হচ্ছে এই সালের বিষয়টা আমার একদম বিরক্তি লাগতো। এই জন্য কি সালের করতাম, বিষয়টা আমি কিন্তু সালের গুলা আলাদা করে খাতায় নোট করেছি, যেগুলো ইম্পর্টেন্ট সাল, মানে পড়তে পড়তে যে সালগুলো পেয়েছি। ওই সময় তো জানি এই সময় যদি পড়েও রাখি পরীক্ষার দিন মনে থাকবে না। তখন কি করতাম, পড়তে পড়তে ওই সালগুলো খাতায় টুকে রাখতাম যেগুলো ইম্পর্টেন্ট। দেন তখন কি করতাম, পরীক্ষার আগের দিন রাতে যেটা পড়বো ওটা তো তখন মাথায় থাকবে পরীক্ষার দিনে, তখন এই সালটা তখন দেখে যেতাম। এরকম করতাম যে যখন আমি সাধারণ জ্ঞান পড়তাম তখন কি করতাম, আমি সালগুলো আলাদা করে খাতায় লিখে রাখতাম। এটাও আপনারা করতে পারেন যে এখন সাধারণ জ্ঞান পড়তে যে যে সালগুলো দেখবেন, সালগুলো ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো খাতায় টুকে রাখবেন, যে পরীক্ষার আগের দিন রাতে একটু জাস্ট রিভাইজ দিবেন। বুঝতে পেরেছেন? এভাবে করে পড়বেন। জি ভাইয়া। কারণ সাল কিন্তু আপনি হচ্ছে 10-12 দিন আগে, যাদের হচ্ছে ব্রেন ভালো, আমার তো আবার ব্রেন পচা, তার কারণে আবার হচ্ছে নোট করে রেখেছিলাম। ঠিক আছে। মুখ্য কর্তা ও এখন হচ্ছে আমরা কর্তৃকারকের ডিটেলস এখন আমরা দেখি। হ্যাঁ, কর্তৃকারক জিনিসটা তো বুঝলাম, এখন কর্তৃকারকে আরো ভাগ আছে। হ্যাঁ, তো মুখ্য কর্তা কোনটাকে আমরা বলবো সেটা এখন আমরা দেখি। ওকে, মুখ্য কর্তা নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে, মানে যে নিজে ক্রিয়াটা সম্পাদন করে সে হচ্ছে কোন কারক, সে হচ্ছে কি, সরি, সে হচ্ছে কোন কর্তা, মুখ্য কর্তা। কর্তৃত্ব, হ্যাঁ, যে নিজে মুখকর্তা। মুখকর্তা। কি নাহিদ বল খেলছে, এখানে বল খেলাটা হচ্ছে কি ক্রিয়া, তাই না? তো কে বল খেলছে? নাহিদ। ক্রিয়া। এখানে কিন্তু এই কর্তা, নাহিদ। এর কিন্তু মুখ্য কর্তা, কারণ নাহিদ কি করছে, নিজে কাজটা সম্পাদন করছে, বল খেলা কাজটা নাহিদ নিজেই করছে, অন্য কেউ কিন্তু করছে না। তাহলে এই বাক্যে কিন্তু নাহিদ, এই যে কর্তা, এই কর্তা কিন্তু নিজেই করছে, তার জন্য এই কর্তাটা কোন কর্তা? মুখ্য কর্তা। মুখ্যকর্তা। মুখকর্তা। আর প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, এখন বিষয়টা আসি। নাহিদ ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, তাহলে এখানে কিন্তু বাংলা পড়া, এই পড়ার কাজটা কিন্তু কি ক্রিয়া, তাই না? তো এইখানে যে কর্তা জি আছে, জি নাহিদ ভাইয়া। যে কর্তা আছে, এই নাহিদ কি নিজে পড়ছে? কিন্তু পড়ছে না, না, পড়ার কাজটা একজনকে অন্যদের পড়াচ্ছে, পড়াচ্ছে। কিন্তু পড়ার কাজটা কে করছে? এই ছাত্রটা করছে। যেমন মনে করেন ছাত্ররা। নাটক, এখন হচ্ছে মনে করেন যে নাটক যাদেরকে দেখতে পান ওরা কি জানেন, ওরা হচ্ছে প্রযোজ্য, আর যে ডিরেক্টর, যে মূলত ওদেরকে যে নাটকটা করাচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে কি প্রযোজক, সে হচ্ছে প্রযোজক, যে প্রযোজনা করছে সে হচ্ছে প্রযোজক। ডিরেক্টরটা কে? প্রযোজক, কারণ ডিরেক্টর নিজে কিন্তু নাটকটা করছে না, প্রযোজক। কিন্তু ওই স্ক্রিপ্ট লেখা, কি কি বলতে হবে না বলতে হবে, কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে নাটকটা করতে হবে, এটা কিন্তু ডিরেক্টর বলে দেয়। কিন্তু ডিরেক্টর কি সরাসরি সে নাটকটা করে? সে নাটকটা কিন্তু করে না, করে কে? না, নায়ক নায়িকারা করে, কারা? নায়ক নায়িকারা করে, তাই না? নায়ক ডিরেক্টররা কিন্তু নায়িকা। করে না। জি কিন্তু ভাইয়া। কিন্তু কিভাবে অভিনয় করতে হবে, কিভাবে নাটকটা করতে হবে, এটা ডিরেকশনটা কে দেয়? ডিরেকশনটা দেয় হচ্ছে ডিরেক্টররা। তার মানে ওই ডিরেক্টরটা কি প্রযোজক ডিরেক্টর। কর্তা। আর যে নায়ক নায়িকা ওরা কোন কর্তা বলেন তো?
নাটকের নায়ক নায়িকা ওরা হচ্ছে প্রযোজকর্তা। প্রযোজক। প্রযোজকর্তা ঠিক তেমনি এখানে হচ্ছে টিচার, যে পড়াচ্ছে, হ্যাঁ, আর যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আমি হচ্ছে কি এটা প্রযোজকর্তা। প্রযোজকর্তা। হ্যাঁ, আর আপনারা যে পড়ছেন, হুম, এই যে আমি পড়া, এই যে ক্লাস শেষ হয়ে গেলে পড়া দিয়ে দিব, আপনারা পড়বেন, প্রযোজকর্তা। তো আপনারা হচ্ছে কি প্রযোজকর্তা। প্রযোজকর্তা। এটা কারণ আমি আপনাদেরকে প্রযোজকর্তা। ডিরেকশন দিচ্ছি যে এভাবে এভাবে করে পড়তে হবে, এগুলো এই এই বিষয়, কিন্তু আলটিমেটলি মুখস্থ করবেন কে? আপনারাই মুখস্থ করবেন। পড়াটা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে আপনার কি কর্তা? আপনার প্রযোজকর্তা। আর আমি কি কর্তা? আমি হচ্ছে প্রযোজকর্তা। প্রযোজক। ক্লিয়ার সবাই? প্রযোজক। জি ভাইয়া। জি ভাইয়া clear। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে মা কোন কর্তা বলেন তো? প্রযোজক। মা প্রযোজকর্তা। হ্যাঁ, মা হচ্ছে প্রযোজকর্তা। আর শিশুটা কে কর্তা? শিশুটা হচ্ছে প্রযোজকর্তা। প্রযোজকর্তা। আর ব্যতিহার কর্তা যখন দুইটা কর্তা একই কাজ করবে, এট এ টাইম, একসাথে একই কাজ করবে, কিন্তু কাজটা হবে একটা, সেটা হচ্ছে কি ব্যতিহার কর্তা। যেমন দেখুন, বাঘে মহিষে ব্যতিহার এক কর্তা। ঘাটে জল খায়। জল খাওয়ার কাজটা কিন্তু দুজনে করছে, বাঘ মহিষ, এবং একসাথেই করছে, কিন্তু কাজ কিন্তু একটাই করছে, সেটা হচ্ছে জল খাওয়া, আর অন্য কোনো কিছু না। এমন না যে জল খাওয়া। বাঘ হচ্ছে কি বলে যেন, মহিষ হচ্ছে ঘাস খাচ্ছে আর বাঘ হচ্ছে জল খাচ্ছে, এরকম কিছু না। জলটা খাওয়া কিন্তু দুজনেই করছে, কাজটা কিন্তু একই কাজ কিন্তু দুজনেই করছে এবং একই সাথে করছে, যার কারণে এটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আর এখানে তো কর্তা একটাই, তো এখানে তো কোনো কথাই নাই, এটা মুখ্য কর্তা। আর এখানে কর্তা দুইটা আছে, যার মধ্যে একটা হচ্ছে প্রযোজকর্তা, একটা প্রযোজকর্তা। কর্তা একটা থাকলে এবং সে যদি ক্রিয়াটা সম্পাদন